আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার সাথে আছে আমার ফ্রেন্ড আকরাম। তো আকরাম, ওয়েলকাম টু মাই পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ সাব্বির, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। তো অ্যাকচুয়ালি আমার লাইফে করার জন্য এটা প্রথম পডকাস্ট। সো তোমাকে অনেক আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম ওয়েলকাম বন্ধু। তো হাউস লাইফ কেমন যাচ্ছে সবকিছু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। অ্যাকচুয়ালি যে পরিস্থিতি বর্তমান দেশে, সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটু সবাই মন্দাই যাচ্ছে। কিন্তু তাছাড়া অনেক স্ট্রেসের মাঝে হালকা পাতলা একটু বিনোদনও আছে, আনন্দও আছে। এভাবে আচ্ছা চলে আচ্ছা যাচ্ছে আর কি লাইফ। আচ্ছা, ঠিক আছে। আমরা টু দা পয়েন্ট এসে যেটা নিয়ে আজকের মানে টপিক, সেটা হচ্ছে যে বই ব্যাপারে, যে আমরা কেন আসলে বই পড়ি। তো আমি তোমার কাছে প্রথমে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে তোমার ফার্স্ট বই পড়াটা কবে এবং কিভাবে স্টার্ট হয়েছিল? অ্যাকচুয়ালি আমি একবার প্রথম থেকে কিছু ব্রিফিংয়ে আপনাকে জানাচ্ছি। শুরু থেকে আমি বইয়ের প্রতি তো ইন্টারেস্টেড ছিলাম না। স্কুল লাইফেও আমাদের অনেক ভালো, ভালো লেখকের অনেক প্রবন্ধ ছিল, গল্প ছিল, সাহিত্যের অনেক কিছু ছিল আরকি। সেগুলোকে আমরা পড়তাম জাস্ট নাম্বার পাওয়ার জন্য। অনেক সময় তো যেরকমকি আমি বলতে চাই হৈমন্তী, অনেক ভালো একটা লেখা। কিন্তু ওটা আমি পুরাটা পড়তে পারিনি। এই ৩, ৪, ৫ পেজ কে পড়বে? এত বড় একটা গদ্য। তো আমি ওইটা গাইড থেকে জাস্ট সার সংক্ষেপ যেটা ওটাই পড়তাম। কিন্তু একটা প্রবন্ধ ছিল স্কুল লাইফে, ওটা ছিল প্রমোদ চৌধুরীর 'বই পড়া'। এই প্রবন্ধটাও আমি এইজন্য পড়েছিলাম এক্সামের আগে। এটা মাত্র ২ পৃষ্ঠার ছিল। বাকি সবগুলো গদ্য অনেক বড়, বড় ছিল। সো এটা যখন পড়লাম, তো একটা লাইন ওই প্রবন্ধের আমাকে অনেক ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে উনি ১ম এভাবে শুরু করেছিলেন যে, "বই পড়া মানব জীবনের সর্বশ্রেষ্ঠ শখ হলেও এটাকে আমি শখ বলে রিকমেন্ড করি না, জানাবো না। রিকমেন্ড রিকমেন্ড করি করি না। না। হ্যাঁ, কারণ মানুষজন হয়তো আমাকে মনে করবে এটা কুপরামর্শ অথবা হেসে উড়িয়ে দেবে।" তো ওর মধ্যে বই রাইট। পড়া নিয়ে অনেক কিছু বলেছিলেন আরকি। সো ২ পেজ হওয়াতে আমি এটা খুব ভালো করে পড়েছিলাম। এবং এত কিছু জিনিসটা আমাকে একটু অ্যাট্রাক্ট করছিল। হ্যাঁ, আসলে পড়া উচিত। আর ওই বই পড়া প্রবন্ধটার কারণে আমি আ মানে ওই সময় একটু অনুধাবন করেছিলাম যে হ্যাঁ, বই পড়া উচিত। গল্প পড়া উচিত, সাহিত্য পড়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক তারপর আছে। আ ওই ইয়ারেই ওই নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি বইমেলাতে আমার ভাই আমাকে নিয়ে গিয়েছিলেন এবং উনি আমাকে বলেছিলেন যে, "আদিল, বই পড়ো। বই পড়া খুব ভালো জিনিস। তোমাকে নিয়ে যাচ্ছি আক্তার আমরা সেই ভাইয়া, মেলাতে।" হ্যাঁ, আক্তার আফজাল ভাইয়া ভাই। তাই যিনি না? বর্তমানে হুম। ক্যানাডায় আছেন ফার্মাসিস্ট হিসেবে। সো উনি আমাকে ২ টা বই কিনে দিয়েছিলেন। একটা ছিল আমার লাইফের ১ম কিনে দেওয়া বই। একটা হচ্ছে আ জাফর ইকবাল সাহেবের 'একটুখানি বিজ্ঞান' আর 'নাট বল্টু'। আচ্ছা আদিল, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, ধরো আমি যখন কথা বলবো তুমি হচ্ছে মাইকটা অফ করবে। কারণ কি, আমার কথাগুলো তো ধরো লাউড স্পিকারে যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যখন আমরা অডিয়েন্সরা শুনবে ওটা দেখা যায় রিফ্লেক্ট করতেছে। ঠিক আছে। তো আমি সেকেন্ড কোশ্চেনে যাব। সেটা হচ্ছে যে যেহেতু তুমি বললা যে তোমার স্টার্ট হয়েছে এভাবে, তো তোমার কি এমন কোনো মেমোরিজ আছে বই নিয়ে, কোনো ফানি মেমোরিজ বা মনে রাখার মতো কোনো মানে মেমোরিজ? অ্যাকচুয়ালি একটা খুব ভালো মেমোরি আছে। আ এই ২ টা যে বইয়ের কথা আমি বললাম, এটা পারচেজ করার পর আমি পুরোটা শেষ করতে পারিনি আরকি। কয়েক মাস। কারণ কি আমার লম্বা অত বড় একটা বই পড়ার ম্যাক্সিমাম ২-৩ পেজ পড়তে, পড়তে আমি হাঁপিয়ে উঠতাম। আমার একটা ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড, ওর বার্থডে ছিল। ওই সময় আমি নামাজ যখন পড়ে বের হতাম কি মসজিদ থেকে, তো নামটা কি বলা মসজিদে যাবে? আ নাম না বলাই ভালো হবে পডকাস্টে, যেহেতু ওর অনুমতি নাই। আচ্ছা। কিন্তু হ্যাঁ, ওকে তুমিও চেনো। আমাদের খুব ভালো একটা ফ্রেন্ড। তো মসজিদ থেকে বের হইলে বাইরে আতর, টুপি, ইসলামিক বই অনেক কিছু বিক্রি করত। তো বাইরে আমি দেখলাম যে বিভিন্ন বই। তো ওই বইয়ের প্রতি যে একটা আকর্ষণ ছিল বইমেলা থেকে আসার পর, ওটা লেগেই ছিল। কিন্তু বই তখন আমি কিনিনি। মানে কেনা স্টার্ট করিনি। ওই ২ টা বই ছিল, ওটাই পড়তাম, পড়তাম, হাঁপিয়ে উঠতাম, আবার পড়তাম। তো ওখানে একটা বই ছিল
তো বইয়ের নাম ছিল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ইসলামের আলোকে। আমি ভাবলাম যে ফ্রেন্ডের জন্মদিন আসতেছে সামনে, ওকে বইটা গিফট করব। ফানি মানে হাসির ছলে গিফট করব। ছেলেটা খুব একটু স্কুল কলেজে একটু আ কি বলবো আর আ সবার মধ্যমণি টাইপেরই ছিল মেয়েদের মধ্যে। এজন্য ওকে আমি গিফট করতে চেয়েছিলাম। মানে ফানি হিসেবে বা হাসির ছলে। কিন্তু একটা স্কুলের ছেলে এখন বইয়ের দোকানদারকে বলবো ওই বইটা দেন, একটু গাটস লাগে, কারেজ লাগে। এইজন্য আমি কি করলাম, আ টাকা নিয়ে গেলাম আমি ৳৪০০ নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ভাবলাম যে ১-২ টা বই কিনতে ফাঁকে ওটাও কিনে ফেলবো। মানে নিয়ত ছিল কেনার ওইটা কিন্তু ঘুরে পেয়েছে। যেরকম অনেক কিছু আমরা করি না? এরকম হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু কিনতে গিয়ে হ্যাঁ। এরকম হয় আমরা খুব আ অড ফিল করি। তো এই ক্ষেত্রে আমি ১ম এ উনাকে বললাম, "ভাই বইটা দেখি।" অন্য একটা বই। হ্যাঁ? ওটা উনি মানে দিলেন। অন্য একটা বই অন্য আগে একটা দেখতে বই, হ্যাঁ, চাইতো। দেখতেছি। এটা একটু সাইড করেন, পছন্দ হয়েছে। ওই বইটা দেখি। তারপর একটা বই এমনি randomly আমি বললাম, ওই বইয়ের নাম ছিল 'অনুপম মুসলিম চরিত্র গঠন' ইমাম গাজ্জালির বই। ওই বইটা দেখি ভাই। ওটা কিন্তু আমার মানে নিয়তে না। এটা জাস্ট এমনি স্টার্টিং করার জন্য একটা ওয়ার্ম আপ করার জন্য মানে কিনলাম। স্টার্ট করতে আ চাচ্ছ। তো ওই বইটা দিল। ওটা আমি এমনি উল্টে দেখলাম। বললাম, "আচ্ছা ভাই এটা একটা দেন।" এমনি বললাম জাস্ট কোনো ইয়ে ছাড়া। পরে আমি বললাম, "ভাই ওই বইটা দেখি ওই দামপত্র কি লেখা আছে?" লোকটা ভড়কে উঠলো। বলল যে, না, এই বইটা আপনাকে দেওয়া যাবে না।" তখন আমি তখন কত বড় তুমি? মানে কোন আমি ক্লাসে তখন পড়ো? ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, আচ্ছা, ২০১০ এ। ২০১০ এ প্রায়, হ্যাঁ, ১০ 8 এ, হ্যাঁ, 8 এর শুরুতে। তো উনি বললেন যে, "না, এটা আপনাকে দেওয়া যাবে না।" তো আমি মানে একটু ঘাবড়াই গেলাম যে বকাই দেয় নাকি? কারণ কি অ্যাকচুয়ালি এটা অ্যাডাল্ট টাইপেরই মনে হলো বইটা আমাকে। পরে বলল, "এই ২ টা আপনি নেন।" বললাম, "না, ২ টা না ভাই আমাকে ১ টা দেন।" তো ওই অনুপম মুসলিম চরিত্রের গঠন ইমাম গাজ্জালি। ওটা নিয়ে আমি মানে কি বলবো আর জোর করে কেনা লাগলো আরকি। যেহেতু বলেই ফেলছি এটা নিবো, ওটা দেখি। তো ওটা তো উনি দেখাবে না। দাম্পত্য জীবনের বইটা। পরে ওই বইটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে বাসায় রেখে দিলাম। রেখে দিলাম তো একদিন আমি পড়ার টেবিলে বসে আছি। তো ওই সময় ভাইয়ের কথাটা মনে পড়ল। "আদিল বইগুলো পড়বা। বই পড়লে অনেক কিছু শেখা যায়।" উনি মাঝে মাঝে আমাকে বিভিন্ন আক্তার, বই এনে আক্তার দিতেন ভাই, আরকি। হ্যাঁ, আক্তার আখতার ভাই। ভাই। তারপর আমার বড় ভাইও আমাকে বই পড়ার ব্যাপারে অনেক কিছু বলত। উনি মূলত বলতেন, "ইংলিশ বইগুলো পড়ো। ইংলিশ ভাষা তোমার খুব ভালো হবে।" বিভিন্ন ওই যে উনি 'রিডার্স ডাইজেস্ট' নামে একটা ম্যাগাজিন পড়তেন। ওটাও অনেক ভালো ছিল। রিডার্স ডাইজেস্ট এর যে ডাইজেস্ট, ব্যাপারটা এটা কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু এখনো ডেইলি স্টারে তুমি হুম, পেপার যদি দেখো, রিডার্স ডাইজেস্ট হুম। নামে একটা আলাদা ওদের একটা অপশনসই আছে হ্যাঁ। দেখবা। আচ্ছা। তারপর আ ওই বইটা আমি এমনি খুললাম। অনুপম মুসলিম চরিত্র গঠন, ইমাম গাজ্জালি অনেক নামকরা একটা বই। ইমাম গাজ্জালি অনেক নামকরা একজন লেখক। অনেক প্রাচীন লেখক আরকি। উনার বইগুলো এখন ভাষান্তর হয়ে বিভিন্ন ভাষায় বিক্রি হয়। ওটা খুলে আমি একটু পড়া শুরু করলাম। ২-৩ পেজ পড়তে মানে আখলাকে হামিদা, আখলাকে জামিমা। তো ভালো চরিত্রের যে কিছু পার্ট আমি যখন পড়লাম, তখন আমি মানে ভয় পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি একটা হয় আমি মানে জানি না। তখন কি এজন্য আমি ভুল রিফ্লেক্ট করতেছি। করছো? হ্যাঁ, মানে রিলেট করতে আমি পারতেছো আরকি। হ্যাঁ, রিলেট করতে পারতেছি না। আমি তো এটা জানতামই না। আমি অজান্তেই ভুলগুলো করতেছি। গীবত কি জিনিস, চগলখড়ি কি জিনিস, মিথ্যা কি জিনিস। মানে যেরকম গীবত আমরা খুব লাইটলি বলি, "এই গীবত করতেছে।" ব্যাক বাইটিং অ্যাকচুয়ালি যে কত রকমের হয়, কি হয়, ওটার শাস্তি কি, ওটা ক্ষমার অযোগ্য অপরাধ। যখন এগুলা যখন পড়লাম, আগুনে আল্লাহ কি শাস্তি দিবে, জিহ্বা তার কেমন হয়ে যাবে, তখন নরমালি ক্লাস 8 এর একটা ছেলে যখন এগুলা পড়বে খুব ভয় মানে পেয়ে যাবে। ভয় আমার পেয়ে সময় যাবে আরকি, ভয় পেয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ। ইন্টারনেট তো অত এভেইলেবল ছিল না। যেরকম বর্তমানে দিনের অনেক কথাবার্তা ফেসবুকের মাধ্যমে ছড়ানো হয় ইন্টারনেটে। ওই সময় অত বেশি ছিল না। ওয়াইফাই ছিল কিন্তু মানে এতগুলো কনটেন্ট ক্রিয়েটর ছিল না ওই সময় ইসলামিক যে আমরা এগুলো আগে থেকে জানতাম। অনেক কিছু নতুনভাবে জানলাম তো আমি ভয় পেয়ে গেলাম। ভয় আচ্ছা, পেয়ে বুঝতে আমি পারছি। ভাবলাম হুম। যে আমি কোথায় পড়ে আছি আরকি। তারপর আচ্ছা, ওখান সমস্যা থেকে নেই। ইসলামিক বইগুলো মূলত পড়া শুরু করলাম। অনেক কিছু জানতে পারলাম। এভাবে করে বই পড়ার জার্নিটা আমার শুরু হলো নিজের টাকা ইনভেস্ট করে।
আচ্ছা, ওই যে বইগুলোর কথা বলো প্রথম দিকের বই, একদম শুরুর দিকেই হুম। এই মানে স্টোরি গুলা, বাট তারপরে ধরো যে লাইফটা গেল তোমার, ভার্সিটি লাইফ বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লাইফ, এই লাইফে কি কোনো মানে আউট অফ সিলেবাস বা বর্তমানে যেগুলোকে আমরা আউট বই বলি আর কি, কোনো বই পড়া হয়েছে? হ্যাঁ, আম ক্লাস 10 পর্যন্ত যে ইসলামিক বইগুলোই কেনা হতো বেশি। ওই সময় পিস পাবলিকেশনের অনেকগুলো বই নাম ছিল 'লা তাহজান', তারপর মোহাম্মদ ইসলামের 'হাসি ও কান্না', বিভিন্ন বই ছিল। ইসলামিক সেন্ট্রিক আমার পড়াশোনা ছিল। কারণ আচ্ছা কি আমি আদিল, মনে ওই করি হ্যাঁ, আমি পিস ওই সময় আমি পিস বুঝতাম না যে হ্যাঁ, হ্যাঁ বলো? পিস পাবলিকেশন, এটা কি এই পিস টিভি আর পিস পাবলিকেশন এটা কি হ্যাঁ, রিলেটেড পিস নাকি? টিভির ওই সময় ব্যান্ড হয়েছিল না পিস টিভি বইগুলো হ্যাঁ তখন হ্যাঁ, ওই সময় ভালো অনেক পপুলার ছিল ওইটা, হ্যাঁ। অনেক পপুলার ছিল। ওই বইগুলো রিড করতাম। মোটামুটি আমার পড়াশোনা ইসলামিক কেন্দ্রিকই ছিল। ওই সময় আমি বুঝতাম না যে হ্যাঁ, মানে ফিকশন, নন ফিকশন কত রকম যে কত ধরনের বই হয়, কত আইডিয়া ছিল না। যেহেতু ইসলামিক এটা বইটাগুলো আসলে একটু মানে সবার ক্ষেত্রেই আর কি, কারণ ওই সময় তো এত এক্সেস ছিল না, আর মানুষজন ওই রকম করে যারা বই পড়তো পড়তোই, আরেকজনকে যে উদ্বুদ্ধ করবে এরকম আমি খুব কম দেখছি, বুঝছো? তা ঠিক আছে, ওইটা গেল। ও তারপর তারপর বলো, তারপর কি হলো? তারপর যখন আমি ইন্টারের পর ভার্সিটিতে গেলাম, তখন ই-বুকই পড়া হইতো বেশি। বাংলা বিডি বুক একটা আ পিডিএফ বুক অনেক রকম। ওখানে একটা বই দেখলাম 'মুকশাফাতুল কুলুব', ওটা ইমাম গাজ্জালির। ওটা যখন সূচিপত্র দেখলাম অনেক ভালো লাগলো। তো ওটা হার্ড কপি কিনলাম। এবং আমার কাজিন ছিল, ওকেও বললাম, "তুইও কেন।" ওকে আমি মানে ট্রাই করলাম যে আমি পড়া শুরু করলাম, আমি পড়া শুরু করি। আতিক, আতিক। আতিক না, তামজিদ আমার রংপুরে একজন ফুফাতো ভাই ও থাকে, অনেক ভালো। আন্টি, এনএসএ হ্যাঁ, হ্যাঁ, এনএসএ হ্যাঁ, এখন হ্যাঁ, পরে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চিনি এনএসসি চিনি। থেকে বের হইছে আরকি। এখন বিজনেস করতেছে। ওর অনেক ভালো ফুড চেইন রেস্টুরেন্ট আছে। তারপর আমরা আ যে এরকম তোমার যখন ভার্সিটি লাইফে তুমি অনেক হচ্ছে ইবুক পড়ছো, পিডিএফ গুলা পড়ছো, তো কি কি বইগুলা পড়ছো ওই সময় একটু শেয়ার করো আমাদের সাথে। পিডিএফ বুকগুলোতে মূলত শুরুর দিকেও ইসলামিক বুকগুলোই ছিল। বাংলা বুক বিডিতে অনেক রকম ইসলামিক বুক পাওয়া যাবে। ওখান থেকে যেগুলো পছন্দ হইতো হার্ড কপিগুলো আমি কেনার চেষ্টা করতাম। আ তারপর যখন আমি বিবিএ 3rd ইয়ার 4th ইয়ারে উঠলাম, তখন আমি বুঝলাম যে ইসলামিক বুকের পাশাপাশি অনেকগুলো বিজনেস বুক পাওয়া যায়, যেগুলো বিদেশি রাইটারের, বিভিন্ন নন ইন্ডিয়ান ফিকশন। রাইটার আছে হ্যাঁ, 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 নন ফিকশনের মধ্যে। তো আমি ভাবলাম যে আমি মার্কেটিং স্টুডেন্ট ছিলাম, তো এগুলো আমার খুব কাজে লাগবে। ফিলিপ কটরের অনেকগুলো মার্কেটিং বই, তারপর তোমার ইন্ডিয়ান বিভিন্ন লেখকের ভালো, ভালো মার্কেটিং, যেটা আমাদের পারসেপশনে বা আমাদের দেশের মানে ক্রাইটেরিয়াতে পড়ে আরকি স্ট্র্যাটেজিগুলা। ওগুলা পড়া শুরু করলাম। তারপর আমার লাইফে যখন ভার্সিটি লাইফ শেষ হইলো, তখন ওয়াফি লাইফ এই এটা কিন্তু স্পন্সর না আচ্ছা, ওয়াফি লাইফ। ওয়াফি, না আচ্ছা দাঁড়া, ওয়াফি লাইফের নামটা তুমি হচ্ছে ভার্সিটি লাইফ শেষ করেই জানতে পারছো? আমি কিন্তু রিসেন্ট জানছি, আগে জানতাম না, ইভেন তোমার কাছ থেকে আমি জানছি। হ্যাঁ, হ্যাঁ, ওয়াফি লাইফের একটা জিনিস ভালো ছিল কি, ওই যে ইসলামিক কেন্দ্রিক বইগুলো আনতো। তো আমার শুরু থেকে ইসলামিক বইয়ের প্রতি খুব আগ্রহ ছিল। অনেক লেখক ইসলামিক বইগুলো কিনতাম, পড়তাম। কিন্তু আমার সংরক্ষণে থাকতো, হ্যাঁ, যেটা ভালো লাগতো randomly পড়তাম। কোনো বইটা একবার পুরোপুরি শেষ করতাম, কোনোটা একটু পড়ে ছেড়ে দিতাম এরকম। তারপর ওয়াফি লাইফ থেকে ভাবলাম যে কিছু আ বই ওরা এড খুব ভালোভাবে দিত। তারপর একটা ১ম এ কিন্তু শুরুর দিকে যেরকম ইসলামিক বুকগুলো ছিল, যেরকম কিভাবে বলবো? বেহেশতি জেওর, বুখারী শরীফের পাঠ, ঠিক আছে? মানে স্বামী একটু ব্যাকডেটেড টাইপের লেখাগুলো ওই টাইপেরই ছিল, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। এগুলো ছিল। কিন্তু একটা বিপ্লব শুরু হইল ইসলামিক রাইটিং এর। যেরকম আরিফ আজাদ আসলেন, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসলেন, আরো বিভিন্ন মিজানুর রহমান আজহারি সহ আব্দুল্লাহ ইবনে অনেক মাহমুদ। আব্দুল্লাহ ইবনে মাহমুদ সহ মোটামুটি অনেক ভালো, ভালো রাইটারদের যখন বই আসা শুরু হইলো, তখন ইসলামিক যে পড়াটা, এটা সাইকোলজি বেস, বিজনেস বেস, মানে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী একটা পরিপূর্ণ মানে একটা আলাদাই বেস তৈরি করলো। যেরকম কি আগে শুধু ইসলামিক বইগুলো ছিল আমল ভিত্তিক। কিন্তু তারপর চলে আসলো যেরকম "অন্টারপ্রেনিউর হযরত মুহাম্মদ সাঃ খুব ভালো একটা বই। এটা হচ্ছে ব্যবসায় ভিত্তিক। তারপর এটা চলে এখন এটা সম্পর্কে আমিও অনেক ভালো রিভিউ পাইছি, মানে খুবই ভালো হ্যাঁ, একটা বই। বইটা অনেক ভালো। তারপর এই বিপ্লব হলো লেখকদের।
তারপর ওরা বিভিন্ন অ্যাড দিত। তারপর আমি আরও জানলাম বইগুলোর ব্যাপারে, যে ফিকশন কি, নন ফিকশন কি, এর বাইরেও বিভিন্ন রাইটারের বই। এখন আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ, মানে খুব ভালো আমার আকর্ষিত হই বিজনেস বইগুলো, যেগুলো হচ্ছে ভাষান্তর করা বাংলাতে। কারণ বাংলাতে বই পড়ে যে মজাটা আমি পাই, হ্যাঁ ঠিক আছে, অনুবাদ করার সময় অনুবাদকের অনেক পরিশ্রম লাগে। সব অনুবাদক কিন্তু আমি শ্রেষ্ঠ বলবো না। অনেক অনুবাদক এমন আছেন যিনি মানে জাস্ট গুগল ট্রান্সলেটের মধ্যে ট্রান্সলেট করেন। কিন্তু কয়েকজন অনুবাদক আছেন যারা এত সুন্দরভাবে ট্রান্সলেট করে যে মনে হয় যে আমাদের ভাষাতে বইটা রচনা করা হয়েছে। সো এই বইগুলোর প্রতি আমি খুব আস্তে আস্তে আকর্ষিত হইলাম। তারপর বিজনেস বুক, ইসলামিক বুক, তারপর তোমার সাথে দেখা করার পর তুমি আমাকে বিভিন্ন ফিকশন বইগুলো বললে আর কি, যেগুলো পড়া উচিত, বা অনেক খুবই ভালো হ্যাঁ। আমাদের তুমি গিফটও করেছিলে, ওগুলো পড়লাম। তারপর বিভিন্ন নামি দামি বই, যেরকম তোমার ওই যে যেটা রিসেন্টলি তুমি আমাকে দিয়েছিলে, দ্য আর্ট অফ হ্যাঁ, ওয়ার। ওইটাতে যাওয়ার আগে আরেকটা কোশ্চেনে যাই। সেটা হচ্ছে তুমি যেহেতু মানে ইবুক পড়ছো প্লাস হচ্ছে হার্ড হার্ড কপিও পড়ছো, তো আমি একটু ডিফারেন্স জানতে চাচ্ছি। তো মানে ফিলিংসটা কি, ইউজার এক্সপিরিয়েন্স যেটাকে বলে আর কি। আসলে আমি একজন কাপড় ব্যবসায়ী, এটাকে আমি এভাবে বলবো, টেইলারিং, ফ্যাব্রিক্স আর রেডিমেড অ্যাপারেল, দুটা কিন্তু মার্কেট আলাদা। যারা রেডিমেড শার্ট প্যান্ট গেঞ্জি পরে, ওরা রেডিমেড শার্ট প্যান্ট গেঞ্জি পরবে, ও মার্কেটটা আলাদা। যারা ফেব্রিক্স কিনে টেলারিং করে নেয়, এই মার্কেটটা আলাদা। ওই রকমই ই বুকের মার্কেটটা একদম আলাদা। যারা ই বুক পড়ে তারা ই বুক বিভিন্ন কারণে হয়তো রাখে। হ্যাঁ, একজন কাস্টমার দুটা কাজই করতে পারবে, ই বুকও পড়তে পারবে, হার্ড কপি পড়তে পারবে। কিন্তু হার্ড কপি কখনো পুরাতন হবে না, মানে মার্কেটে। ই বুক কখনো হার্ড কপি জায়গা নিতে পারবে না, ওটা মার্কেটটাই আলাদা। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে হার্ড পারছি। কপির পড়ার মজাই আলাদা। যখন হার্ড কপি যখন আসে, বাইন্ডিং খুবই। খোলা হয়, একটা মানে তখন তোমার ৫টা সেন্সই কাজ করে। তুমি একটা ঘ্রাণ পাচ্ছ, তুমি একটা বইকে দেখতেছো, যখন তুমি সেটা পড়তেছো নিজের আওয়াজটাই তুমি কানে শুনতেছো, ঠিক আছে? আর তোমার ব্রেনটাও তখন কাজ করতেছে পড়ার মাধ্যমে। আর যখন মানে তুমি পিডিএফ, আমি বইয়ে হ্যাঁ, বইয়ে একটা লেখা পড়তেছি, স্পর্শ কালো করতেছো, হ্যাঁ। কালো কালো রঙের লেখা, নীল আকাশ, সেটা আমি হুম, চোখ দিয়ে পড়তেছি, মাথায় যাচ্ছে, আমি হ্যাঁ, ইমাজিন হ্যাঁ। করতেছি। খুবই একদম একটা হার্ড সফিস্টিকেটেড কপি একটা পড়ার সময় প্রসেস। তোমার ৫টা সেন্সই কাজ করে। যখন তুমি পিডিএফ পড়তেছো, তখন তুমি টাচ করতে পারতেছো না পেজটাকে। অনেক সময় অনেক বোল্ড অক্ষর থাকে, খোদাই করে লেখা থাকে, ওয়াও, ওটা টাচ ওয়াও, করতে খুব ওয়াও, ভালো ওয়াও, লাগে। ওয়াও। এটা এটা আমি মানে ফার্স্ট কারো কাছ থেকে শুনলাম যে আমাদের যে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যে কাজ করে একটা হার্ড কপি পড়ার সময়, এটা আমি কারো মুখেই ভাবে আমি শুনি নাই। আসলে হ্যাটস আমি অফ। দূরে পড়েছি তো। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রিসিয়েশন। আসলে দূরে পড়েছি, এজন্য আমি পার্থক্যটা বুঝতে পারতেছি। আর এখন আমি পিডিএফ পড়িই না বলতে গেলে। হার্ড কপি আমার অনেক বড় একটা লাইব্রেরি আছে আমার রুমের বাহিরেই। সেখানে অনেকগুলো সংগ্রহ। কেমন আর কালেকশন, কেমন তোমার কালেকশন কেমন টিল নাও? কালেকশন মোটামুটি আমার লাইব্রেরির ৩ টা সেকশন। ফার্স্ট সেকশনে শুধু ইসলামিক বই, সেকেন্ড সেকশনে শুধু বিজনেস বুকগুলোই, বিভিন্ন ভালো রাইটারের। যেরকম এই বইটাও আমি বিজনেস বুকের মধ্যেই ফেলবো, যেরকম রিচ অ্যান্ড পোর ড্যাড, ঠিক আছে? এই টাইপের বইগুলো আছে। আর থার্ড সেকশন যেটা অনেক খালি, যেখানে ফিকশন বইগুলো আস্তে আস্তে জমা করতেছি। আলকেমিস্ট রাখা আছে ওখানে। তারপর এই যে নক্ষত্রের রাত, হুমায়ুন সাহেবের বই। তারপর আরও বিভিন্ন দ্য আর্চার আছে, ওই আলকেমিস্টের রাইটারের বই। পাওলো সো এগুলো, পাওলো হ্যাঁ, পাওলো কোয়েলো। ভালো, হ্যাঁ। সো এই বইগুলা মোটামুটি আচ্ছা, সবকিছু, অনেক আচ্ছা। ইসলামিক হিস্ট্রি বা ওই ফিকশন বইগুলো মোটামুটি রাখার চেষ্টা করতেছি আর কি। ওটা একবারে খালি। এখন আমি সবাইকে বলি না, আমাকে না, গিফট সমস্যা করতে, নাই, আরে সমস্যা ফিকশন নাই, বই আস্তে গিফট আস্তে করবো। করে। আচ্ছা, ঠিক আছে। দেন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে তুমি তো অনেক বই পড়ছো, তো আমি তোমার কাছে তোমার প্রিয় লেখক এবং হচ্ছে তোমার প্রিয় বই টিল নাও একটু বলো। আসলে লেখক সবই ভালো, কিন্তু আমি বই পড়তে গিয়ে, যেরকম আমি শুরুতে বলেছিলাম, আমি ২-৩ পেজ পড়তে হাঁপিয়ে উঠি শুরুর দিকে। কিন্তু কিছু লেখক আছে যার বই ৩০০ পেজ, ৪০০ পেজ, শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখে। পেজ মানুষজন গোনে না, কাউন্ট করে না, কয় পেজ বাকি আছে, কয় পেজ পড়লাম। এটা হচ্ছে একটা সার্থক লেখক পাঠকের কাছে।
যেরকম আরিফ আজাদের আমি বেলা ফুরাবার আগে বইটা যখন পড়লাম, ওটা কখন শুরু করলাম, কখন শেষ হইলো, আমি টের পাইলাম না। তো আমার লাইফের ১ম একটা ওটা বই ছিল যেটা আমি পেজ কাউন্ট করিনি আর কয় পেজ বাকি আছে। কারণ কি আমি ওই সময় আমার ধৈর্য আর বই পড়ার মাধ্যমে মানুষজন ধৈর্য হয় আরকি। ধৈর্যশীলতা অফকোর্স, অর্জন করতে পারে। অফকোর্স, রাইট। তো আমার ফেভারিট রাইটার বলে অবশ্যই আমি বর্তমানে আরিফ আজাদকে রাখবো ইসলামিক সেক্টরে। সব রাইটারই ভালো আমি আবার বলছি। আর বিজনেস তুমি বুকগুলোতে করো, তুমি ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করো বেস্ট কে তোমার কাছে। আর বিজনেস বুকে আমি মোটামুটি অনেকগুলো বই পড়েছি। বিদেশি রাইটারদের হোক বা দেশি রাইটারের মধ্যে কোচ কাঞ্চনের বইগুলো খুবই ভালো। মানে রিসেন্টলি আমি ক্যাশ একটা বই মেশিনের পড় লিখো। হ্যাঁ, ক্যাশ মেশিন পড়লাম আমি রিসেন্ট না বইটা। অনেক ভালো, অনেক ভালো। মানে এটা সবাইকে পড়া উচিত যারা বিজনেস মাইন্ডেড লোক বা ক্যাশ মেশিনের একটা বেস্ট একটা লাইন বলে যাও আমাদের উদ্দেশ্যে। কোন বই থেকে? ক্যাশ মেশিনের বই থেকে? হ্যাঁ, ক্যাশ মেশিনের বই থেকে, মানে বেস্ট তোমার কাছে মনে হচ্ছে যে। হ্যাঁ, ক্যাশ মেশিনের এক লাইন খুব ভালো লেগেছিল আমাকে যেটা, আপনি সবকিছুর সিইও হইতে যেয়েন না। আসলে ব্যবসা করতে গেলে আমরা সব কাজ নিজে করতে চাই। কিন্তু আসলে মাতাব্বর হইতে চাই, মাতাব্বর মাতব্বর হইতে চাই, হইতে চাই। এইচআরও মাতাব্বরি সবকিছুর করতে চাই, সিইও হ্যাঁ। সেলসেও। এরকম আমি কাউকে যদি মার্কেটিংয়ের দায়িত্ব দিয়ে দিয়েছি, কোনো ভুল করলেও আমি ধরবো। হ্যাঁ, ভালো লোক হায়ার করে দেন, করে ওর উপর জিনিসটা ছেড়ে দেন। ভালো লোক হায়ার করা এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। অনেকে মনে করে যে এত দামি একজন সেলসম্যানকে রাখবো বা এত একটা হাই স্যালারি দিয়ে একজন আমি মার্কেটিং এজেন্টকে বা মার্কেটিং এক্সিকিউটিভকে আমি হায়ার করব। আসলে এটা আপনি ইনভেস্টমেন্ট আপনার ব্যবসাতে। আমার সব কিছু সিইও হতে চাই। কিন্তু না, আপনার সময় বাঁচান, আপনি ওই সময় অন্য কাজে লাগান। অ্যাকচুয়ালি নিজের লাইফকে সবসময় হিসাব করতে হয়, আমি পার আওয়ার আমার ইনকাম কত। যদি আমার পার আওয়ার ভ্যালু হয় $১০০, কথার কথা বলতেছি, বা ৳১,০০০, তাহলে আমি যদি ১ ঘন্টা কোনো বেকার কাজ করি, তাহলে আমার ওই ৳১,০০০ আমি নষ্ট করতেছি। আমার ভ্যালুটা আমাকে জানতে হবে। আমাকে ভালো কাজে নিজেকে লাগাইতে হবে। ওই ৳১,০০০ আমি যদি দেখা যাচ্ছে যে আমি সাপোজ আমি বইয়ের ব্যবসায়ী, আমি বই বাইন্ডিং করতেছি। একটা বই বাইন্ডিং করতে আমার লাগলো ০.৫ ঘন্টা, ২ টা বই বাইন্ডিং করতে আমার লাগলো ১ ঘন্টা। যদি কাজটা আমি না করে কোনো এক্সপার্ট হায়ার করতাম, তাহলে আমার যে ভ্যালুটা এটা আমি অন্য কাজে লাগাইতে পারতাম। এটা খুব ভালোভাবে বুঝিয়েছে আরকি উনি ভাই। রাইট, রাইট, রাইট। আচ্ছা, দেন হচ্ছে আহ, তোমার তো অনেক বই গিফট পাইছো, তো বই গিফট পাইতে কেমন লাগে আসলে, মানে এর অনুভূতিটা কেমন? আসলে বই আমার জন্য একটা বেস্ট গিফট। আমি যখন থেকে বই প্রেমী হয়ে গেছি আরকি, আমি সবাইকে একই কথাই বলি। আমার ওয়াইফ হোক, আমার বাচ্চার যখন জন্মদিনে অনেকে এমন গিফট দেয়, আমি বলি, "বাচ্চাকে আমার বই দেন।" আমার ওয়াইফ হোক বা আমার বাবা-মা হোক, ভাই হোক, আত্মীয়স্বজন হোক, ফ্রেন্ড হোক, সবাইকে আমি বলি, "আমাকে গিফট দিলে ভাই, সারপ্রাইজ দাও, যেটাই দাও, গিফট দাও, যখনই দিবা বই দিবা।" আর একটা জিনিস, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। এটা কথাটা আসলে সত্যি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি। কারণ আমি মনে করি যে ধরো তুমি যদি বই কিনো, তোমার মাথার মধ্যে নতুন নতুন অনেক চিন্তা ভাবনা আসবে, এবং ওই চিন্তা ভাবনা যদি তুমি কাজে লাগাতে পারো, ১০০ টাকার বই কিনলে সেটা হয়তো ১,০০০ টাকাও তুমি ইনকাম করতে পারতেছো। মানে আমার মনে হয় মস্তিষ্কের অনেক বন্ধ বন্ধ জানালা খুলে যায় আর কি, পৃথিবীকে দেখার পার্সপেক্টিভ বদলে যায়। হ্যাঁ, এটা সত্য। আমি নিজেকে ৪ বছর আগে যেমন দেখতাম, যখন আমি বই পড়তাম না তেমন। পড়তাম কিন্তু খুবই কম। আর নিজেকে এখন যখন আমি দেখি, আমার আ বন্ধু-বান্ধব হোক বা আমার পরিবারের লোকজনই হোক, আমাকে বলে, "তোমার ক্ষেত্রে কথায় পারা যাবে না।" অ্যাকচুয়ালি এটা তুমি আমাকে বলেছিলে খুব ভালো একটা লাইন যে, একটা বই একজন লেখে তার বছরের পর বছর এক্সপেরিয়েন্স দিয়ে। অতগুলো এক্সপেরিয়েন্স ওই একটা বইয়ের মধ্যে তুলে ধরে। ওই একটা বইকে তুমি ১ সপ্তাহ বা ৩ দিন, ৪ দিনে পুরো এক্সপেরিয়েন্সটা তুমি ভিতরে নিয়ে নিচ্ছ। তার মানে ওর ৩ বছরের পরিশ্রম আমি ৩ দিনের বা ৪ দিনের মধ্যে নিজের ভিতরে নিয়ে নিচ্ছি। সো আসলে বই যখন মানুষ পড়া শুরু করবে, এটা মানে অনুধাবন করার জিনিস একটা, উপলব্ধি করার জিনিস। বলে বোঝানো যাবে না।
আসলে আচ্ছা। মস্তিষ্কের তো ব্যায়াম হচ্ছে বই পড়া। হ্যাঁ, অফকোর্স মানে অ্যাক্টিভ থাকে। আর আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে, তোমার লাইফে কোনো টিচার তোমাকে বই পড়তে বা বই সম্পর্কে উদ্বুদ্ধ করছে কিনা, এরকম আছে কিনা? আমার লাইফে কিন্তু মানে আছে আর কি। তো তুমি বলো, তোমারটা আগে শুনি, তারপর আমারটা বলতেছি। আসলে টিচারের ডেফিনিশন কি? একটা তো হয় যে শেখায়, যেরকম তুমি আমার টিচার, তুমি আমাকে অনেক কিছু শিখাইছো লাইফে। বন্ধু, ঠিক না আছে? না, না আমি নিজেই একজন এখনো হয় যারা শিখতেছি আমাদের আর স্কুলে কি। পাঠদান করে। হ্যাঁ, যদি এই সেন্সে বলি স্কুল টিচার বা স্কুল টিচারের মধ্যে ফজলে বানু ম্যাম, যিনি হ্যাঁ, উনি বই পড়ার ব্যাপারে বা হাতের লেখা, বাংলা সাহিত্যের ব্যাপারে উনি অনেক হাতের কিছু লেখা, শিখাইছেন। হাতের লেখা বিশেষ করে মানে আমার এখনো মনে আছে যে আমি ক্লাস 10-এ মডেল টেস্ট দিচ্ছিলাম। তা আমি একটা পেজে ধরো কম লিখছি, মানে একটু ফাঁকা ফাঁকা করে দিছি। তো ম্যাডাম এসে বলতেছে আরো লাইনে, একটা পেজে 16 লাইন কি 12 লাইনের কথা বলছিলাম, আমার মনে নাই আর কি। হ্যাঁ, সেটাই। ফজলে বানু ম্যাম আমাকেও মানে বই পড়া নিয়ে বা বাংলা সাহিত্যের উপরে আরকি অনেক কিছু শিখাইছেন। অনেক কিছু শিখছি উনার কাছ থেকে। আর ইংলিশ যদি আমি লিটারেচারের মধ্যে নেই, তো এসপি ম্যামের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি আরকি। উনি বইয়ের নাম উনি বলতেন, যেগুলো আমরা পড়তাম বা শিখতাম। আচ্ছা, এখন আমি আমারটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমার তো এগুলো অনেক লং স্টোরি, এগুলো নিয়ে তাও লং স্টোরি শর্ট করে বলতেছি। সেটা আমরা তখন হচ্ছে ক্লাস 8-এ পড়ি, এটা আমি তোমাকে একবার বলছি, তাও আরেকবার বলতেছি। তো আমাদের হচ্ছে চিঠি ছিল, চিঠি সিটি এক্সামে একটা চিঠি, যে চিঠি তোমার বই সম্পর্কে, লাইব্রেরি সম্পর্কে লিখতে হবে। তো আমি তো ধরো টিপিক্যালি যে পড়ে আসছি গ্রামার বই থেকে, একদম হুবহু লিখে দিচ্ছি ওইভাবে। মার্কসও পাইছি আলহামদুলিল্লাহ, ভালো। তো এখন ক্লাসে ম্যাডাম সবার খাতা দিয়ে দিছে, তারপর জিজ্ঞেস করতেছে ইশতিয়াক কে এই ক্লাসে? আমি তো ভাবছি এই আজকে ধরা খাইছে, কিছু মনে হয় লিখতে পারে নাই ঠিক মতো, একে আজকে ম্যাডাম হয়তো ঝাড়ি টাড়ি দিবে। তখন ও দাঁড়াইলো। তো ম্যাডাম বলতেছে যে সবাই একই রকম লেখা লিখছে, যে ইশতিয়াক একমাত্র ছেলে যার লেখাটা সবচেয়ে ইউনিক হয়েছে, ঠিক আছে? তখন পাশ থেকে ছিল নোমান, ছিল এরকম পাশে, আমার মনে আছে। ওই নোমান বলতেছে যে ম্যাডাম ওর ব্যক্তিগত লাইব্রেরি আছে, ঠিক আছে? তো তারপর তো অনেক প্রশংসা করলো। তো আমি একটু অবাক হয়েছি, এবং ওই জিনিসটা নিয়ে অনুধাবন করছি পরে, যে একটা ছেলে, ও কিন্তু পড়েও আসে নাই, ঠিক আছে, নিজের মতো করে লিখছে। ও পরে আমি জিজ্ঞেস করছি তুমি কি লিখছিলা? আমরা তো নর্মালি সবাই একই রকম লেখা লিখছি, শরৎচন্দ্রের বই, রবীন্দ্রনাথের বই। তো আমাকে বলছে যে আমি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, ইংলিশ লিটারেচার অনেক বড় একজন লেখক, তার দি ওল্ড ম্যান এন্ড দ্য সি, এই উপন্যাস সম্পর্কে ও লিখছে। তো এটা একটা আমার লাইফে একটা ছোটখাটো ইম্প্যাক্ট ফেলছে। আর এসপি ম্যাডাম তো অনেক বই পড়ে, আমি এটা শুরুতে জানতাম না, আমি ভাবতাম যে ইংলিশের টিচার হয়তো খালি ইংলিশ লিটারেচারের বই, বাট উনি অনেক, ওনার বই সংগ্রহে অনেক বই আছে, উনি বাংলা বই, উপন্যাস বই অনেক পড়ে। আর জুহি ম্যাডামকে দেখতাম, ও আমার যখন কেমিস্ট্রি পড়তে যেতাম, তখন দেখতাম অনেক হচ্ছে আমাদের সাথে পড়তো যারা, এরা জুহি ম্যাডামের কাছে হুমায়ুন আহমেদের বই নিত। এবং জুহি জুহি ম্যাডাম হচ্ছে হুমায়ুন আহমেদের অনেক বড় ফ্যান, এবং উনি তো বইও লিখছে। তো ওনার বাসার লাইব্রেরিও আছে। তো এই হচ্ছে আমার লাইফে টিচারদের যে এই যে ইয়াগুলা। তো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। লাস্ট হ্যাঁ। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সদের জন্য তুমি হচ্ছে 3টা বই রেকমেন্ড করো তোমার পছন্দের। অ্যাকচুয়ালি ৩ টা বই রিকমেন্ড করব আমি, ৩ টা আলাদা সেক্টরে। ফার্স্ট আমি করব বিজনেস বুকের মধ্যে বা একটা ফাইন্যান্সিয়াল নলেজের জন্য। সবাই অনেক বই আছে, কিন্তু রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড এটা বাংলায় অনেক অনুবাদও নামেছে আর ইংলিশে তো আছে। এটা সবাইকে পড়া উচিত। এটা পড়লে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম যে কী জিনিস, যে আমরা একটা র্যাট রেসে দৌড়াচ্ছি। এটা মানে একটা চোখ খোলার মতো বই। আর লাইফে অনেক কিছু গেইন করা যাবে এই বই পড়ার মাধ্যমে যদি এটাকে আমরা অ্যাপ্লাই করি। তারপর সেকেন্ড আমি এখন চলে আসি আহ, ইসলামিক বইগুলোতে। ইসলামিক বই সবগুলোই অনেক ভালো, অনেক ভালো। কিন্তু হ্যাঁ, বেলা ফুরাবার আগে যেটা আরিফ আজাদের, এই বইটা সবাইকে বললো পড়তে। এটা তুমিও হয়তো পড়েছো। বইটা অনেক ভালো, অনেক ভালো বই এটা। আর এই বই সবচেয়ে ভালো লাগবে কি, যে কখন শেষ হবে এটা আপনি বুঝতে পারবেন না। শেষ হওয়ার পর আফসোস হবে যে শেষ কেন হইল। টু বি অনেস্ট, ওনার স্টোরি টেলিং মানে ওয়ান অফ দ্য বেস্ট। আমি যত স্টোরি টেলারদের বই পড়ছি, আরিফ আজাদ ওয়াজ ওয়ান অফ দেম। আর যদি আমি
ইসলামিক ইতিহাসের বই নেই। তো অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে বইটা, দ্য সিল নেক্টার বা আ বইটা যেটা বাংলা অনুবাদ সম্ভবত নামটা হচ্ছে আ আর রাহিকুল মাকতুমের কথা বলতেছো কি? হ্যাঁ, 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 দ্য সিল নেক্টার। এই বইটা অনেক ভালো। কিন্তু এর আঙ্গিকেই একটা ইসলামী ইতিহাসের বই আছে দ্য প্রফেট অ্যান্ড আফটার দ্য প্রফেট, যেটা বাংলা অনুবাদ করেছেন হ্যাঁ, আমাদের মাহমুদ ভাই। এই বইটা অনেক ভালো, এক্সট্রিমলি ভালো বইটা। মোহাম্মদ ইসলামের নবুয়তের শুরু থেকে নিয়ে কারবালা পর্যন্ত ২ পার্টে বিভক্ত। ট্রাস্ট মি, এই বইটা আমি পড়া প্রায় হয়নি ৪০০ এখনো, বাট পড়বো আমি ইনশাল্লাহ। মোট ৮০০ পেজের বই ২ টা পার্ট মিলায়। কিন্তু এই ৮০০ পেজ মনে হবে যে কেবল আপনি ৮০ পেজ পড়েছেন আরকি। মানে এত সুন্দর একটা বই। মানে সব রকম রিডাররা এটা পছন্দ করবে। মুসলিম, নন মুসলিম যারা গল্প হিসাবে পড়বে অনেক কিছু শিখতে পারবে বইটা পড়ে। এখন চলে আসি যেটাতে আমি খুবই দুর্বল, ফিকশন বই। এর মধ্যে আমি বলব, আমি যতটুকু পড়েছি আরকি, 'আলকেমিস্ট'। 'দি আলকেমিস্ট' বইটা সবাইকে পড়া উচিত। এজন্য পড়া উচিত কারণ কি এই বইয়ে আসলে অনেক শিক্ষা আছে। একজন যুবক কিভাবে একটা স্বপ্ন দেখে স্বপ্নের পিছে ছুটে, এবং এই বইটা তুমি আমাকে রেকমেন্ড করেছিলে আরকি, আমার মনে আছে। এই বইটা আমি বলব ফিকশনের মধ্যে। এই বইটা সবাইকে পড়া উচিত। কারণ কি আমি যেটা রেকমেন্ড করলাম, যদি বুক লাভার হয় তাও ভালো লাগবে, যদি প্রো রিডার হয় তাও ভালো লাগবে, বিগিনার লেভেলেও ভালো লাগবে এই বইগুলা। থ্যাংক ইউ সো মাচ আদিল, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। তো ইনশাল্লাহ আমাদের মোটামুটি আজকে একটা ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। ইনশাল্লাহ আবার আমরা কোনো একটা টপিকে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ সাব্বির, আমাকে ইনভাইট করার জন্য আর তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য আরকি। আমাকে খুব ভালো লাগলো। এই পডকাস্টে একটা খুব ভালো এক্সপেরিয়েন্স হইলো। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথাও হবে। এবং কোনো কথায় ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। No worries, no worries. Don't be, don't be.